ডেফিনিট ইন্টিগ্রালসের থার্ড লেকচার হলো এটা। এই পার্টিকুলার লেকচারটাতে আমরা পিরিয়ডিক ফাংশনের উপর কিভাবে ডেফিনিট ইন্টিগ্রালস ইউজ করি এটার ব্যাপারে জানবো, লেবনিজ রুল অফ ডিফারেন্সিয়েশনের ব্যাপারে জানবো, আর দুটো ছোট টপিক আছে রিডাকশন মেথড আর ইনইকুয়ালিটিস, এগুলোর ব্যাপারে হালকা ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল আমরা পিরিয়ডিক ফাংশনের টপিকটা শুরু করছি। তো এটা শুরু করার আগে ফার্স্ট জানতে লাগবে আমার পিরিয়ডিক ফাংশন কি, হোয়াট ইজ এ পিরিয়ডিক ফাংশন। একটা ফাংশন নিচ্ছি y ইকুয়ালস টু sin x এক্সাম্পল, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল পিরিয়ডিক ফাংশন ডেফিনিশনটা লিখে দিচ্ছি, যেটা f অফ x প্লাস t ইকুয়ালস টু fx। এটা বলতে কি বোঝায়, fx যে ফাংশনটা, এই ফাংশনটা আফটার সাম ভ্যালু অফ x ও সেম ভ্যালু দেওয়া শুরু করে। এর মানে কি, x এর আফটার সাম ইন্টারভ্যাল যদি আমি লাইক ট্রাভেল করি, তাহলে y এর ভ্যালুটাকে রিপিট করা শুরু করবে, যেরকম sin x। তো এখানে আমাদের t যে ভ্যারিয়েবলটা আছে, এটাকে বলা হয় পিরিয়ড অফ f। পিরিয়ড বলতে কি বুঝি, sin x এর গ্রাফ দিয়ে আমরা বুঝছি জিনিসটা। sin x এর গ্রাফ কিরকম থাকে, x অ্যাক্সিস, এটা আমার y অ্যাক্সিস। এটা হলো পাই পয়েন্ট, এটা 2 পাই, এটা 3 পাই, এটা 4 পাই, আর এটা 0, এটা মাইনাস পাই, এটা আমার x অ্যাক্সিস। তুমি যদি গ্রাফটা ভালো করে নোটিস করো তাহলে দেখবে এই যে ওয়েভটা sin x এর, এই পার্টিকুলার ওয়েভটা, এই ওয়েভটাকে যদি আমরা রিপিট করি, ঠিক আছে, মানে ভেবে নাও আমি এই পার্টটাকে কাট করে নিলাম গ্রাফটার থেকে, এই পার্টিকুলার দুটো মার্কারের মাঝখানে যে রিজনটা আছে, এটাকে কাট করে আমি যদি সেম জিনিসটাকে এখানে আবার পেস্ট করি, তাহলে আমি গ্রাফটা পেয়ে যাচ্ছি। which means from here to here, এতটুকুর গ্রাফটাকে আমি যদি বারবার কপি পেস্ট করতে থাকি, তাহলে আমি sin x এর গ্রাফটা পেয়ে যাব। তুমি এদিকেও চেক করতে পারো, গ্রাফটাকে এখানে আনো, সেম গ্রাফ পাবো আমি, ঠিক আছে। এই পাশে কিরকম থাকবে, এটা এরকম প্যাটার্নে। তো সেম গ্রাফটা বেসিক্যালি আমার রিপিট করছে। তো এই যে রিপিটেড রিজিয়নটা, এটা x এর কতটুকু ডিসটেন্স পরে পরে রিপিটেশনটা আসছে, দেখো 0 থেকে পাই, 2 পাই এর থেকে 4 পাই, which means after every 2 পাই ইন্টারভ্যাল গ্রাফটা রিপিট করছে, মানে গ্রাফের নেচারটা রিপিট হচ্ছে, ঠিক আছে, মানে গ্রাফটা আমার এক্সাক্ট সেম টাইপ অফ ভ্যালু দিচ্ছে। তো এরকম ফাংশনকে আমরা কি বলি, পিরিয়ডিক ফাংশন। এখন কেন পিরিয়ডিক ফাংশন, কারণ ও আফটার সাম পিরিয়ড ও সেম ভ্যালু আমাকে রিটার্ন করছে। তো ওর নেচারটা কি হয়, রিপিটিং নেচার, ঠিক আছে। তো সেম ইন্টারভ্যাল পরে পরে সেম নেচারেও রিপিট করতে থাকে, এরকম টাইপের ফাংশনকে আমরা কি বলি, পিরিয়ডিক ফাংশন। তো যেরকম y ইকুয়ালস টু sin x, sin x তাহলে কি একটা পিরিয়ডিক ফাংশন। তো ওর পিরিয়ড কত আসবে, ওর পিরিয়ডের ভ্যালু আসবে এখান থেকে, t এর ভ্যালু আসবে কত, 2 পাই। কেন t এর ভ্যালু 2 পাই আসছে, কারণ এই যে ডিসটেন্সটা, এটা কত আমার 2 পাই ডিসটেন্স, আফটার এভরি 2 পাই ডিসটেন্স গ্রাফটা রিপিট করছে। এরকম সেম তুমি যদি cos x এর গ্রাফটা আঁকো, cos x এর পিরিয়ড আমার 2 পাই থাকে, ঠিক আছে। তো এরকম টাইপের ফাংশনগুলোকে আমরা কি বলি, পিরিয়ডিক ফাংশন। তো sin x কে আমরা ইজিলি লিখতে পারি sin of x plus 2 pi equals to sin of x, যেখানে এটা আমার কি, পিরিয়ড। বোঝা গেছে। তো এরকম টাইপের ফাংশনসকে আমরা কি বলি, পিরিয়ডিক ফাংশন। তো সেম ভাবে sin x এর, আচ্ছা sin x এর পিরিয়ড যেরকম 2 পাই, সিমিলারলি cos x এর পিরিয়ডও কি আমার 2 পাই, y equals to cos x, এটারও পিরিয়ডিক ভ্যালু আমার 2 পাই। সিমিলার গ্রাফই থাকে, জাস্ট পাই বাই 2 ডিসটেন্স এদিকে এসে পড়ে, ঠিক আছে। এখন tan x এর গ্রাফ কিরকম থাকে, tan x এর গ্রাফটা এখানে ড্র করছি। এদিক থেকে আবার এরকম আসছে। তো আফটার হাউ মাচ ইন্টারভ্যাল রিপিট করছে গ্রাফটা, তুমি দেখো এই লাইনটা কি থাকে, এই যে ব্লু লাইনটা, এটা হচ্ছে x ইকুয়ালস টু পাই বাই 2, আর এটা হচ্ছে x ইকুয়ালস টু মাইনাস পাই বাই 2। তো
-π/2 থেকে π/2 এর মধ্যে যে গ্রাফটা আছে সেম গ্রাফটা আমার এখানে রিপিট হয়েছে, আবার এটা আবার এইভাবে রিপিট হচ্ছে। তো এই ডিসটেন্সটা কত? -π/2 এর থেকে π/2 আসলে জাস্ট পাই, which means y equals to tan x এর পিরিয়ড হলো পাই। এরকম ডিফারেন্ট গ্রাফের ডিফারেন্ট পিরিয়ডিক ভ্যালু থাকে, সবগুলোর সেম থাকবে এরকম কোনো কথা নেই। যেরকম sin x এর আমার 2 পাই আসলো, 2 পাই, cos x এর 2 পাই, আর tan x এর আমার পাই। ঠিক আছে, এটা হলো একটা শর্ট এক্সপ্লেনেশন পিরিয়ডিক ফাংশনের। যদি তোমরা জেনে থাকো আগে দেন ওয়েল এন্ড গুড, যদি না জানো তাহলে এখান থেকে বুঝে নাও। ক্লিয়ার আছে? এখন পিরিয়ডিক ফাংশনে কিছু উপর কিছু ডেফিনিট ইন্টিগ্রালস এর ফর্মুলা আছে, ফর্মুলাস গুলো সবগুলো আমি দিচ্ছি। টোটাল 5 থিওরামস বা ফর্মুলা আছে যেগুলো আমি সব দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আশা করি পিরিয়ডিক ফাংশনটা বোঝা গেছে। যদি একটা পার্টিকুলার ফাংশনকে মানে পিরিয়ডিক ফাংশনকে 0 থেকে n ইনটু টি অবধি ইন্ডিকেট করো, গিভেন দ্যাট টি আমার ফাংশনটার পিরিয়ড, তাহলে n টা সামনে এসে বলে। তো আমার গিভেন কি আছে অলরেডি, f of x plus t equals to fx, এখানে এটা কি আমার পিরিয়ড। ঠিক আছে, এটা হলো আমার গিভেন, এটা হলো আমার ফার্স্ট থিওরামটা। সেকেন্ড থিওরাম আসছে দেখো, এটা অলওয়েজ সেম থাকছে, পিরিয়ড আমার এই ফাংশনটা টি থাকবে। তো সেকেন্ড থিওরামটাতে কি হয়েছে, আপার লিমিট আর লোয়ার লিমিটের মধ্যে একটা কনস্ট্যান্ট টার্ম অ্যাড করে দিলাম। আগেরটাতে আপার লিমিট আর আপার লিমিটটা ছিল nt আর লোয়ার লিমিটটা ছিল 0, এখানে আপার লিমিটটা গেছে a প্লাস nt আর লোয়ার লিমিটটা হয়ে গেছে a। তো বোথ মানে বোথ আপার লিমিট আর লোয়ার লিমিটে যদি আমি একটা এরকম পার্টিকুলার সেম কনস্ট্যান্ট বসিয়ে দিই, মানে এক্সট্রা অ্যাড করি, তাহলে এই কনস্ট্যান্টটা বেসিক্যালি ফাংশনটার আলটিমেট যে ভ্যালুটা আছে সেটাকে এফেক্ট করে না। তো এটা কনভার্ট হয়ে যায় 0 টু t fx dx। আর যদি ও এটা কোনো ইনফ্লুয়েন্স না করে, মানে এই এক্সপ্রেশনটার মধ্যে বা এই রেজাল্টটার মধ্যে, তাহলে কি এনটা সামনে এসে পড়বে। ঠিক আছে, এটা হলো সেকেন্ড থিওরামটা। এই পিরিয়ডিক ভ্যালু টি ওর সাম মাল্টিপলের মধ্যে যদি আমি আপার লিমিট আর লোয়ার লিমিটটা থাকে, তাহলে ওদের মাল্টিপলের যে নাম্বারগুলো যেমন এন আর এম, এটা কি এসে পড়ে সাবট্রাক্ট হয়ে সামনে এসে পড়ে। which means mt থেকে nt অবধি যদি যাই একটা ফাংশনকে ইন্ডিকেট করতে, তাহলে সামনে n মাইনাস m এসে পড়বে, আর আপার লিমিট আর লোয়ার লিমিটটা 0 টু t হয়ে যাবে। ক্লিয়ার? থার্ড থিওরাম। যে কোনো একটা পিরিয়ডিক ফাংশনের মধ্যে যদি a টু b ইন্টিগ্রেট করি, গিভেন দ্যাট লোয়ার লিমিটের মধ্যে a প্লাস nt করছি আর b প্লাস nt করছি, which means সেম মাল্টিপল অফ দ্য পিরিয়ডিক ভ্যালুকে আমি আপার লিমিট আর লোয়ার লিমিটে অ্যাড করলাম, তাহলে এই যে nt এর পার্টটা এটা আমার আলটিমেট রেজাল্টে কোনো এফেক্ট করে না। ঠিক আছে, which means এটা a টু b হয়ে যাবে fx dx। এটা হলো ফোর্থ থিওরাম। আর ফিফথ থিওরামটা হয়েছে
আছে। এটা বেসিক্যালি আমার এটার মধ্যেই থাকে, সেকেন্ড থিওরামটার মধ্যে থাকে। ডিফারেন্সটা এখানে কি হয়েছে যে এনটি নেই, জাস্ট ডাইরেক্ট টি আছে। তো এরকম কেসে কি থাকে, এই যে রেজাল্টেন্টটা থাকে ও আমার ইন্ডিপেন্ডেন্ট হয় কার থেকে, এ কনস্ট্যান্ট এটার থেকে, ঠিক আছে। তো এটার কন্ডিশনটা হলো ও মানে এটা রেজাল্টেন্টটা বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্ট থাকে ফ্রম এ, ইন্ডিপেন্ডেন্ট অফ এ, ঠিক আছে। ফিফথ কেসে, ফোর্থ সেকেন্ড কেসটা তো অ্যাকচুয়ালি সেমই থাকে, রেজাল্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এ। সেকেন্ড আর ফিফথ দুটো থিওরামে সেম থাকে, রেজাল্ট আমার ইন্ডিপেন্ডেন্ট অফ এ হয়। তো এখানে আর এটার মধ্যে ডিফারেন্স থেকে এটা এনটি ছিল আর এখানে জাস্ট টি, তো যেই কারণে সামনে আমার এনটা আসেনি আর এখানে আমার এনটা এসেছে। ক্লিয়ার? আশা করি বাইকগুলো সব বোঝা গেছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ফার্স্ট থিওরামটাই বেসিক্যালি, ঠিক আছে। তারপরে এগুলোর থেকে আস্তে আস্তে ডিরাইভড হয় বাকিগুলো। তো এখানে যেরকম এটা কোনো ইনফ্লুয়েন্স করে না রেজাল্টের মধ্যে, ফিফথের মধ্যে সেম এটা কোনো ইনফ্লুয়েন্স করে না। আর থার্ডের মধ্যে যেহেতু পিরিয়ডিক ফাংশনের সাম মাল্টিপল দিয়ে মাল্টিপল আপার লিমিট আর লোয়ার লিমিটে আছে, তো ডাইরেক্ট এন মাইনাস এমটা সামনে এসে পড়ে আর লোয়ার লিমিটটা 0 হয়ে যায়, আপার লিমিটটা টি হয়ে যায়। আর এই কেসে কি হয়, যেহেতু এন ইন্টু টি বোথ আপার লিমিট আর লোয়ার লিমিটে আছে এক্সট্রা টার্ম হিসাবে, তো এগুলো আমার আলটিমেটলি এফেক্ট করে না। তো এটার মধ্যে দ্য রেজাল্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টি, ঠিক আছে। এটা হলো আমার ফোর্থ থিওরামটা। তো এটা হচ্ছে আমার পিরিয়ডিক ফাংশনের 5টা থিওরাম, 5 থিওরামস। এগুলোর উপরই বেস করে প্রবলেমস থাকে। আশা করি বোঝা গেছে। প্রবলেম শুরু করছি। দেখো ফাংশনটা কি আছে, মড অফ সাইন এক্স। তো ফার্স্ট অফ অল তোমার ফাংশনটার পিরিয়ডিক ভ্যালু কি এটা ফিগার আউট করতে লাগবে, কারণ এটাকে ফিগার আউট না করতে পারলে তুমি ব্লাইন্ডলি প্রবলেম করতে গেলে রেজাল্ট আসবে না। তো আমরা জানি y ইকুয়ালস টু সাইন এক্স এর পিরিয়ড হলো 2 পাই, y ইকুয়ালস টু সাইন এক্স, এটার পিরিয়ডিক ভ্যালু কত, 2 পাই। তো ওর গ্রাফ কিরকম থাকে, এরকম থাকছে। তো যেই আমি সাইন এক্স এর মধ্যে মড অ্যাপ্লাই করে দেবো, তাহলে নেগেটিভ পার্ট অফ সাইন এক্সটা কি আমার উপরে পজিটিভ সাইডে চলে যাচ্ছে, which means এই পার্টে এসে পড়ছে। আর নিচের যে পার্টটা এটা কি হয়ে যাচ্ছে, অমিট হয়ে যাচ্ছে। তো নিচের পার্টটা যদি অমিট হয়ে যায়, তো দিস মিনস এখন পিরিয়ডটা আমার কি পাই হয়ে যাচ্ছে। কেন পাই হয়ে যাচ্ছে, তুমি দেখো জাস্ট 0 টু পাইয়ের পাইয়ের যে পার্টটা, এই পার্টটাকে যদি তুমি কাট করে নাও এতটুকু রিজিয়ন অফ দ্য গ্রাফ, এটাকে যদি তুমি কপি পেস্ট করতে থাকো 1 বাই 1, তাহলে আমার পুরো গ্রাফটা এসে পড়ছে। তো আমার যেই জায়গাতে সাইন এক্স এর গ্রাফের জন্য 0 থেকে 2 পাই অবধি যেতে লাগতো, এই কেসে 0 থেকে পাই অবধি গেলেই আমার রেজাল্ট এসে পড়ছে। তো এই জায়গাতে মড করে দেওয়াতে ওর পিরিয়ড কি হয়ে যাচ্ছে, পাই, জাস্ট পাই। তো এই বেসিসে আমি এখন প্রবলেমটা শুরু করব। তো 16 পাই বাই 3 আছে, তো 16 পাই বাই 3 কে ডিভাইড করলে মিক্স ফ্র্যাকশন আনলে কত আসবে, 5 পাই প্লাস পাই বাই 3, ঠিক আছে। তো আমি ইজিলি এতটুকু রেঞ্জের মধ্যে এটাকে সেপারেট করে নিতে পারবো। তো সেপারেট করে নিচ্ছি এটাকে।
আমি করব 0 থেকে 5 পাই অবধি একবার নেব, আর এটা 5 পাই থেকে 5 পাই প্লাস পাই বাই 3 অবধি নেব। এটা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম? তুমি যদি আমার প্রিভিয়াস লেকচারটা দেখে থাকো তাহলে এটার মধ্যে বেসিক্যালি এইচ অ্যাপ্লাই করেছি। আশা করি ফর্মুলাগুলো মনে আছে। এটা হচ্ছে এইচ। এখন এইচ কোন ফর্মুলাটাকে বলে এটা তোমরা প্রিভিয়াস লেকচারে গিয়ে দেখে নিতে পারো। আমি বারবার ফর্মুলাগুলো লিখবো না, ডিফারেন্ট ইন্টিগ্রালের। আচ্ছা, এখন আমি এগুলোর মধ্যে ডিফারেন্ট ইন্টিগ্রালের পিরিয়ডিক ফাংশনের যে ডিফারেন্ট ইন্টিগ্রাল বেস ফর্মুলা আছে এগুলো অ্যাপ্লাই করব। তো যেহেতু মড সাইন এক্স এর পিরিয়ড হলো পাই, which means পাই এর সামনে যে নাম্বারটা আছে 5, এটাকে কি আমি সামনে নিয়ে আসতে পারবো? সামনে নিয়ে আসছি। 0 থেকে পাই মড সাইন এক্স ডিএক্স। আর এখানে 5 পাই আর 5 পাই, এটা কি n পাইটাকে আমি ইজিলি সরিয়ে দিতে পারবো, কারণ এটা আমার কোনো এফেক্ট করবে না। এটা আমি দিয়েছি ফর্মুলাটা একটু আগে। তো 0 থেকে পাই এর মধ্যে সাইন এক্স অলওয়েজ পজিটিভ, তো মডটাকে আমি উঠিয়ে দিতে পারি, কোনো আপত্তি নেই। সেম ভাবে 0 থেকে পাই বাই 3 এর মধ্যে সাইন এক্স অলওয়েজ পজিটিভ, তো মড উঠিয়ে দিচ্ছি। এখন জাস্ট ইন্টিগ্রেট করছি, মাইনাস কস এক্স 0 থেকে পাই, আর এটা প্লাস অফ মাইনাস কস এক্স 0 থেকে পাই বাই 3, 5 অফ মাইনাস প্লাস 1 আসবে, প্লাস 1 আসছে। আর এটা এসে করবে মাইনাস অফ, আচ্ছা প্লাস, প্লাসে তো আসবে প্লাস 1 মাইনাস হাফ, 5 into 2 10 plus half 21/2। ক্লিয়ার? তো আমার রেজাল্টটা কত আসছে 21/2। তো এরকম ভাবে আমরা পিরিয়ডিক ফাংশনের প্রবলেম সলভ করি। ঠিক আছে? তো মেইন কাজ হলো জাস্ট থিওরামগুলো জানা, কি কি থিওরামস আছে পিরিয়ডিক ফাংশনে বেসড, এগুলোকে জাস্ট ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করে প্রবলেমস অনেক ইজিয়ার থাকে, সিম্পলও থাকে, এত কমপ্লেক্স থাকে না। আর ফার্স্ট কাজ যেটা থাকে, যেই ফাংশনটা দেওয়া থাকবে এই ফাংশনটার পিরিয়ডিক ভ্যালুটা ফিগার আউট করা। যদি এটা ফিগার আউট করতে পারো তাহলে প্রবলেম অনেক সিম্পল হয়ে যাবে। বোঝা গেছে? এখানে কি করেছি, আচ্ছা আবার এই স্টেপটা দেখিয়ে দিচ্ছি, এটাই মেইন ট্রান্সফরমেশন স্টেপটা। এই যে 5টাকে আমি কি করলাম, সামনে নিয়ে আসলাম। ঠিক আছে? আর এখানে কি করেছি, 5 পাই এখানে আছে, এখানেও 5 পাই আছে, তো এটা কি আমার মাল্টিপল অফ দ্য পিরিয়ড, কারণ পিরিয়ডের ভ্যালু কত, পাই। 5 পাই, তো এগুলোকে আমি অমিট করে দিতে পারবো, তো অমিট করে দিলাম, তো 0 থেকে পাই বাই 3 জাস্ট। ক্লিয়ার? বাকিটা তো নর্মাল ইন্টিগ্রেশন, আশা করি বোঝা গেছে। এখানে কোন ফাংশনটা পিরিয়ডিক আছে? বক্স এক্স তো পিরিয়ডিক না, এতটুকু কনফার্ম, কারণ বক্স এক্স আমার আফটার এভরি ইন্টিগ্রাল পয়েন্ট 1 করে ইনক্রিজ করতে থাকে। বাট ফ্র্যাকশনাল এক্স একটা পিরিয়ডিক ফাংশন। কিভাবে? কারণ ফ্র্যাকশনাল এক্স এর গ্রাফ কিরকম থাকে, ঠিক আছে, এরকম প্যাটার্নে থাকে ফ্র্যাকশনাল এক্স এর গ্রাফ, 0 1 2 3, আর এটা 1 পয়েন্ট। ঠিক আছে?
which means fractional x এর periodic value কত 1, কারণ আফটার এভরি 1 ইন্টারভ্যাল আমার কি গ্রাফটা রিপিট করছে। তো এখানে আমার periodic value হয়ে গেছে t equals to 1। তো আমি এটাকে n এর ভ্যালু আমি জানি না, আশা করি দেওয়া নেই n এর ভ্যালু, চেক করছি। রেসপেক্টিভ, হ্যাঁ n এর ভ্যালু আমার দেওয়া নেই। তো n এর ভ্যালু যেহেতু দেওয়া নেই, তা আমি বক্স x কে ইন্টিগ্রেট করতে পারবো না, কারণ আমি জানি না যে কতটা ব্রেক পয়েন্ট দেবো। আমার তাকে জানতে লাগবে যে n এর ভ্যালু কি, তাহলে আমি ব্রেক পয়েন্ট দিতে পারবো। তো এখানে আমার n এর ভ্যালু দেওয়া নেই, which means আমি n টাকে কোনো ব্রেক পয়েন্ট দিতে পারবো না। তো আমি এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, x equals to box x plus fractional x। এর থেকে কি লিখতে পারি, box x equals to x minus fractional x। তো এটাকে আমি নিউমারেটরটাতে অ্যাপ্লাই করব, করলে পরে 0 থেকে n x minus fractional x dx। এখন আমি নিউমারেটরটার মধ্যে সেপারেটলি ওদের মধ্যে ইন্টিগ্রালটা অ্যাপ্লাই করছি, 0 থেকে n x dx minus 0 থেকে n fractional x dx। এখানেও 0 থেকে n fractional x dx। এখন আমি fractional x টাকে ক্যান্সেল আউট করতে পারছি, যদি নিউমারেটর যদি দুটো ফ্র্যাকশনে সেপারেট করে দেই নাম্বারটাকে, মানে এই পার্টিকুলার এক্সপ্রেশনটাকে। আচ্ছা, 0 থেকে n কে আমি তো x কে ইন্টিগ্রেট করতেই পারবো, x²/2 0 থেকে n বাই 0 থেকে n fractional x dx minus 1। এখানে কি আসবে n²/2। আর এই পার্টটাতে যেহেতু n আমার একটা ইন্টিজার, ঠিক আছে, n আমার এখানে দেওয়া আছে n belongs to z। n যেহেতু একটা ইন্টিজার, which means n টাকে আমি সামনে নিয়ে আসতে পারবো, কারণ n into 1 আমার অলওয়েজ থাকবে। আর আমি অলরেডি পিরিয়ডিক ফাংশনের ফর্মুলা জানি, 0 থেকে 1 fractional x dx minus 1। তো 0 থেকে 1 এর মধ্যে fractional x কি x এর মতোই বিহেভ করে, কোনো চেঞ্জ নেই ওর মধ্যে, আমি এটাকে ডাইরেক্ট x লিখে দিতে পারবো। আসবে n স্কয়ার আর নিচে n ইনটু, আচ্ছা জাস্ট n আসবে, কারণ which means n minus 1, এটা আসবে আমার রেজাল্ট। 0 থেকে 1 x dx যদি করি, which means এটাও হাফ আসবে, তো হাফ থাকলে উপরের একটা হাফ ক্যান্সেল হবে, তো n স্কয়ার বাই n মাইনাস 1, which অ্যান্সার আসবে n minus 1। ক্লিয়ার হলো? তো এখানে আমি পিরিয়ডিক ফাংশনটা কোনখানে অ্যাপ্লাই করলাম, এই পার্টটাতে। এই পার্টটাতে দেখো ফ্র্যাকশনাল x এর পিরিয়ডিক ভ্যালু কত 1, তো n ইনটু 1 ছিল, তো n টাকে আমি সামনে নিয়ে আসলাম, এই যে ইন্টিগ্রাল নাম্বারটা, ঠিক আছে। তো এখানে আমি অ্যাপ্লাই করেছি পিরিয়ডিক ফাংশনের ফর্মুলাটা। ক্লিয়ার আছে? n belongs to ন্যাচারাল নাম্বার। দেখো এখানে আমার ফাংশনটা কি আছে, মড অফ sin x প্লাস cos x। তো ফার্স্ট কাজ কি আমার, মড sin x প্লাস cos x এর পিরিয়ডিক ভ্যালুটা ফিগার আউট করা। আর যেহেতু ট্রিগোনোমেট্রিক টার্ম, ট্রিগোনোমেট্রিক অল ফাংশনস কি পিরিয়ডিকই থাকে,
তো এটা আমার পিরিয়ডিকে হবে। এখন আমার পিরিয়ডটা ফিগার আউট করা হলো মেইন কাজ। তো এটার জন্য আমি সাইডে করছি এটা। ফার্স্ট আমি √2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি বাইরে, তো এটা আসবে sin x বাই √2 প্লাস cos x বাই √2। তো y equals to √2 into mod sin of x plus pi by 4। তো একটু আগে আমরা একটা প্রবলেম করেছিলাম যেটাতে mod sin x এর পিরিয়ড আমরা বের করলাম। তো এটাও সিমিলার ওয়েতেই থাকবে। x এর তো আর কোএফিসিয়েন্টে 1 ই আছে, তো x এর কোএফিসিয়েন্ট যেহেতু চেঞ্জ হয়নি, which means mod of sin x plus pi by 4 সেমই থাকবে আগেরটার মতো। তো এটার পিরিয়ড কত থাকবে? দেখো একটা ছোট জিনিস বলে দিচ্ছি, যদি কোনো ফাংশনের মধ্যে x এর মাল্টিপল আসে, মানে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, y equals to sin x, এটার পিরিয়ড কত? 2 পাই। ঠিক আছে, তো আমি যদি y equals to sin 2x করি, which means x এর কোএফিসিয়েন্টকে আমি 2 টাইমস করে দিই, তাহলে ওর পিরিয়ডটা হাফ হয়ে যায়। ক্লিয়ার? which means এখানে আমার পিরিয়ডটা কি হয়ে যাবে? 2 পাই/2, মানে জাস্ট পাই। ক্লিয়ার আছে না অসুবিধা আছে? তো সেম ওয়েতে আমি যদি ফাংশনটাকে y equals to sin of x/2, মানে আমি একে ডিভাইড করে কোনো নাম্বার দিয়ে, কোনো ন্যাচারাল নাম্বার দিয়ে, তাহলে পিরিয়ডটা আমার ডাবল হয়ে যাবে, 2 into 2 পাই, which means 4 পাই। ক্লিয়ার? এটা এটা একটা ছোট্ট জিনিস বা ছোট ট্রিক্স যেটা তোমার মনে রাখতে লাগবে, ঠিক আছে, পিরিয়ডিক ফাংশনের। আর সিমিলারলি আমি যদি y equals to sin of x plus ধরো 3π/2 দিলাম বা 3π/4 দিলাম, তাহলে আমার ওর পিরিয়ডে কোনো চেঞ্জ আসবে না, নো চেঞ্জ, আগের মতো সেম থাকবে। তো এটার থেকে আমি কি কনক্লুড করতে পারছি, যে যে কোনো একটা ফাংশনের ভিতরে x এর সঙ্গে যদি আমি কোনো একটা অন্য কনস্ট্যান্ট টার্ম অ্যাড করি, তাহলে আমার পিরিয়ডে চেঞ্জ আসবে না। বাট x এর যদি কোএফিসিয়েন্ট আমি চেঞ্জ করি, মানে x এর কোএফিসিয়েন্ট ধরো নরমাল ফাংশনটা তো 1 sin x, ঠিক আছে, তো এখানে x এর যেহেতু আমি 2x পুট করলাম, তাহলে x এর সামনে যে কোএফিসিয়েন্টটা আছে এটা দিয়ে কি হয়ে যায়, ডিভাইড হয়ে যায় পিরিয়ডটা, যেরকম এই কেসটা দেখো 2x আছে, তো অরিজিনাল পিরিয়ডটা ছিল 2π/2। সিমিলারলি যদি x কে কোনো নাম্বার বা ন্যাচারাল নাম্বার দিয়ে ডিভাইড করি, তো ওই নাম্বারটা মাল্টিপ্লাই হয়ে যায় আমার পিরিয়ডের সাথে, যেরকম অরিজিনালি পিরিয়ড ছিল 2π, তো যেহেতু 2 দিয়ে ডিভাইড করলাম, তো 2 into 2π, তো এখানে sin x/3 হলে 3 into 2π, মানে 6π আসতে হবে। যা দিয়ে ডিভাইড করবো এটা আমি কি করবো, মাল্টিপ্লাই করে দেবো। ক্লিয়ার? তো এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখতে হবে। তো এখানে mod sin x এর আমরা পিরিয়ড বের করেছিলাম পাই, তো যেহেতু এখানে mod of sin x plus pi/4, তো pi/4 কে একটা জাস্ট কনস্ট্যান্ট টার্ম অ্যাড করলাম, তো অরিজিনাল পিরিয়ডে কোনো চেঞ্জ হবে না। আর mod এর জন্য অলরেডি 2π এর থেকে পাই হয়ে গেছিল, আমরা একটু আগে করেছি, বাট এটার পিরিয়ডে কি থাকবে, পাই। তো ফাংশনটাকে এখন চেঞ্জ করছি, √2 সামনে নিয়ে আসছি, -π/4 থেকে nπ -π/4, আর এটা আসবে mod of sin x plus π/4 dx। এখন আমার এটার উপর কাজ করতে লাগবে। নেক্সট কাজ কি থাকবে, ওকে সেপারেট করা ডিফারেন্ট রিজিয়ন্স এর মধ্যে। সেপারেশনটা কিভাবে করব, তুমি নোটিস করতে পারবে যে এখানে -π/4 বোথ সাইডসে আছে, ঠিক আছে, আর এই পার্টিকুলার ফাংশনটার পিরিয়ড কত, আমার পাই। আর এটা তাহলে কি একটা a কনস্ট্যান্ট টার্ম, তো একটা পিরিয়ডিক ফাংশনের ফর্মুলা আমি দিয়েছিলাম, যেখানে এখানে একটা যদি সেম কনস্ট্যান্ট টার্ম থাকে, ওদেরকে আমি অমিট করে দিতে পারি, ওর এফেক্ট থাকবে না আমার অরিজিনাল রেজাল্টের মধ্যে, which means এটাকে আমি অমিট করে দেবো, √2 0 থেকে nπ sin of x plus π/4। ঠিক আছে, এখন এই ফাংশনটার পিরিয়ড কত, পাই, which means পাই এর কোএফিসিয়েন্ট কত আছে আমার, অমিট কাকে করলাম, -π/4, আর এখান থেকে -π/4 কে, তো এখানে আমি কি করব, n টা বাইরে নিয়ে আসবো, 2 n √2,
0 থেকে পাই সাইন অফ এক্স প্লাস পাই বাই 4, ঠিক আছে। এখন 0 থেকে পাই এর মধ্যে সাইন অফ এক্স প্লাস পাই বাই 4 এর যেই ভ্যালু আসবে, আমার 0 থেকে পাই এর মধ্যে সাইন অফ এক্স প্লাস পাই এর মধ্যে সেম ভ্যালু আসার কথা। আচ্ছা, এটাকে সেপারেট করে নিচ্ছি, ঠিক আছে। দেখো সাইন আমার কোন রিজিয়নে পজিটিভ, কোন রিজিয়নে পজিটিভ আছে, সাইন পজিটিভ আসে যখন 0 থেকে পাই থাকে সাইনের ভিতরে। তো আমি যদি এখানে 0 পুট করি, সাইনের ভ্যালু কত আসবে, পাই বাই 4 পজিটিভ। কিন্তু পাই পুট করলে আমার কত আসবে, 5 পাই বাই 4। তো 5 পাই বাই পাই এর থেকে 5 পাই বাই 4 এর যে ভ্যালুটা, এই জায়গাতে কি থাকবে, নেগেটিভ এসে পড়বে। আচ্ছা, এটা আমি করে দেখাচ্ছি। এই পার্টটা ইরেজ করে দিচ্ছি, আশা করি এটা বোঝা গেছে। এক্স আমার যাচ্ছে 0 থেকে পাই এর মধ্যে, তাহলে এক্স প্লাস পাই বাই 4 এটা যাবে পাই বাই 4 থেকে 5 পাই বাই 4 এর মধ্যে। তো সাইন আমার পজিটিভ কোন রিজিয়নে, ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে, ঠিক আছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এখানে পজিটিভ আর এখানে পজিটিভ। তো এখানে 5 পাই বাই 4 তোমার ফোর্থ কোয়াড্রেন্টে, সরি ফোর্থ না, থার্ড কোয়াড্রেন্টে। which means এখানে আমার একটা ডিভিশন আসবে, পাই বাই 4 থেকে পাই অবধি যাবে আর পাই থেকে 5 পাই বাই 4 অবধি যাবে। এটা কেন করব, কারণ আমার মড আছে এখানে। তো এটাকে সেপারেট করে দিচ্ছি, n root 2 0 to পাই বাই 3 পাই বাই 4, আচ্ছা গ্রাফও ড্র করে নেওয়া যায় ডাইরেক্ট, এটা আমার 2 root 2 আসবে। আচ্ছা এত কিছু না করে একটা ছোট্ট শর্টকাট দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখো সাইন এক্স প্লাস পাই বাই 4 এর গ্রাফটা ড্র করছি। এক্স এর জায়গাতে 0 পুট করলে সাইনের ভ্যালু কত আসবে, সাইন পাই বাই 4 মানে রুট 2, which means গ্রাফটা আমার এই জায়গা থেকে শুরু হচ্ছে। আর এক্স যখন পাই বাই 4 পুট করবো তখন সাইনের ভ্যালু কত আসবে, পাই বাই 4 দিয়ে দিই, 3 পাই বাই 4 দিয়ে দিই। এক্স যখন পাই বাই 4 তখন সাইনের ভ্যালু আসবে আমার 1। তো এখানে থাকবে একটা গ্রাফ। ঠিক আছে, আর এক্স যখন আমার থাকবে পাই বাই 2 তখন পাই বাই 2 প্লাস পাই বাই 4, which means গ্রাফটা আমার এরকম পজিশনে থাকবে। আচ্ছা, আর এক্স যখন আমার 3 পাই বাই 4 থাকবে তখন সাইনের ভ্যালু হয়ে যাবে 0। ক্লিয়ার? তো গ্রাফটা 0 0 0 3 পাই বাই 4 এ, হ্যাঁ তো এখানে 1, এরকম ভাবে যাচ্ছে সাইনের গ্রাফটা। এটা হলো 1 পয়েন্ট। আমার যেহেতু এই ফাংশনটার মধ্যে মড পুট করা আছে, তো নেগেটিভ যে পার্টটা আছে এই নেগেটিভ পার্টটা কেমন উপরে উঠে যাচ্ছে।
এখানে উঠে গেছে, তো এটা নিচে থাকছে না, বেসিক্যালি নিচে আমার কোনো গ্রাফ থাকবে না। তো এখন আমার এরিয়াটা কোথায় ক্যালকুলেট করতে লাগবে? বেসিক্যালি ডেফিনেটলি একটা এরিয়া, উইচ মিনস আমার এতটুকু রিজিয়ন লাগবে, মানে সাইন গ্রাফের জাস্ট এতটুকু পার্টটা আমার লাগবে, নর্মালি 0 থেকে পাই এর মধ্যে গেলে যেরকম থাকে। তো ইনস্টেড অফ এত 0 থেকে পাই এ আমি সাইন এক্স প্লাস পাই বাই 4 কে যদি না করে আমি ডাইরেক্ট সাইন এক্স কে যদি 0 থেকে পাই এর মধ্যে ইন্ডিকেট করে নিই, আমার সেম রেজাল্টই আসার কথা। কারণ এই জায়গাটাকে আমি যদি এখানে নিয়ে আসি তো আমার রেজাল্ট তো সেমই থাকবে, চেঞ্জেস তো কোনো আসবে না। আর আলটিমেটলি এটার যে রেজাল্ট, এটা প্লাস এটার রেজাল্ট তো সেম থাকবে। which means এটাকে আমি কি করব, ইনস্টেড অফ ব্রেকিং ইট, মানে এটাকে আপার লিমিট আর লোয়ার লিমিটের মাঝখানে একটা কোনো ব্রেক পয়েন্ট না ক্রিয়েট করে আমি ডাইরেক্ট 0 থেকে পাই ইন্ডিকেট করে দেবো সাইন এক্স কে। কারণ রেজাল্ট আমার সেমই আসবে, আমার তো ডেফিনেট ইন্টিগ্রাল, তো এটাতে তো আমার কোনো এক্স এর ভেরিয়েবল, এক্স এর ফর্মে তো থাকবে না কিছু, সব কনস্ট্যান্ট টার্মে আসবে, আমি ইজিলি ওর রেজাল্ট বের করতে পারবো। রেজাল্ট আমার কি আসছে 2√2n, বোঝা গেল? আর চাইলে ব্রেক পয়েন্ট ক্রিয়েট করে করতে পারো 3π/4 থেকে পাই এর মধ্যে একটা, আর 0 থেকে 3π/4 একটা, কোনো অসুবিধা নেই, একটাতে প্লাস থাকবে একটাতে মাইনাস থাকবে, ঠিক আছে? যদি এটাকে করতে চাও, এটা আমি দেখিয়ে দিচ্ছি, যদি করতে চাও n√2 0 থেকে 3π/4, এটা হবে প্লাস সাইন এক্স প্লাস পাই/4 ডিএক্স, আর নেগেটিভ পার্টের জন্য মাইনাস n√2 3π/4 থেকে পাই সাইন এক্স প্লাস পাই/4 ডিএক্স। দেখো এখানে একটা মাইনাস আসছে আর এটার সময় প্লাস থাকছে, কেন? কারণ আমি এখানে একটা মড দিয়ে আমি এই পার্টটাকে উপরে উঠিয়েছি, তো উপরে ওঠানোর জন্য এখানে একটা মাইনাস দিয়েছি। আর যদি ডাইরেক্ট শর্টকাটে ইভ্যালুয়েট করতে চাও তাহলে ডাইরেক্ট সাইন এক্স কে ইন্টিগ্রেট করে দাও 0 থেকে পাই, সেম রেজাল্টই আসবে। ক্লিয়ার আছে? দেখো এখানে বক্স এক্স ফাংশন আছে, তো বক্স এক্স ফাংশনের বক্স এক্স ফাংশনের মধ্যে আমার 0 থেকে x এর মধ্যে ইন্টিগ্রেট করব, x এর ভ্যালু দেওয়া আছে, তো এটাকে আমি সিম্পলিফাই করছি। এটাকে সিম্পলিফাই করলে কি আসে 2n পাই, এটা 2n পাই প্লাস পাই/2, ঠিক আছে? তো cos ফাংশনের আমার পিরিয়ডিক ভ্যালু কত? 2 পাই। তো cos ফাংশনের পিরিয়ডিক ভ্যালু যদি 2 পাই থাকে, তো এখানে আমি 2n পাই থেকে 2n প্লাস 1 2n পাই প্লাস পাই/2 অবধি যাচ্ছে, তো এই পার্টটাকে আমি ইজিলি ইভালুয়েট করতে পারি। তো এটা আমার কোন রিজিয়নে আছে? আমি যদি নর্মাল কোয়াড্র্যান্ট ড্র করি, 2n পাই মানে কি আমার এটা 0 অ্যাঙ্গেল বা 0 ডিগ্রি, ঠিক আছে? তো 2n পাই থেকে 2n প্লাস পাই/2 মানে আমার এখান থেকে এতটুকু অবধি যাচ্ছে, এটা 0, এটা পাই/2, এটা পাই, এটা 3 পাই/2, আর এখানে আমার আসছে আবার 2 পাই, which means 0 থেকে পাই/2 অবধি যাচ্ছে। তো এই রিজিয়নের মধ্যে আমার cos x এর ভ্যালু কত থাকছে? 0 থেকে বড়, 1 থেকে ছোট। ক্লিয়ার? তো আমি এতটুক রিজিয়নে আমি যাই ইভ্যালুয়েট করি না কেন, আমার রেজাল্ট কি আসবে cos x এর? 0 থেকে 1 এর মধ্যেই থাকছে। তো 0 থেকে 1 এর মধ্যে cos x ফাংশনটা যদি বক্স অ্যাপ্লাই করি, এটাতে আমি বক্স বসিয়ে দিচ্ছি, বক্স ফাংশন বসলে কি আসবে? 0 আসে তো। আর x আমার এই দুটো নাম্বারের মানে ফার্স্ট কোয়াড্রেন্টেরই সাম অ্যাঙ্গেল আসছে,
তো ফার্স্ট কোয়াড্রেন্টে সাম অ্যাঙ্গেল যদি থাকে তো 0 থেকে ওই পার্টিকুলার অ্যাঙ্গেলটা অবধি কসের যদি বক্স করি তাহলে কত আসবে, আমার 0 আসছে। তো আমি ইজিলি এক্সটার আগে একটা ব্রেক পয়েন্ট নিতে পারি 2n পাই, 0 থেকে 2n পাই cos t dt প্লাস 2n পাই থেকে x cos t dt। এখন x এর ভ্যালুটা কি, বেসিক্যালি ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, আর 2n পাই মানে 0 ডিগ্রি, which means এই রিজিয়নের মধ্যে cos t এর যদি বক্স করি, এখানে আমি অলরেডি করলাম 0 আসছে, which means এটা আমার রেজাল্ট কত আসবে, 0। আর cos x এর নরমাল পিরিয়ডিক ভ্যালু কত, 0 থেকে আমার cos x এর পিরিয়ডিক ভ্যালু আসছে, cos x এর হ্যাঁ cos x এর পিরিয়ডিক ভ্যালু হলো 2 পাই। তো আমি n টাকে সামনে নিয়ে আসতে পারি, n টাকে সামনে নিয়ে আসলাম, 0 থেকে 2 পাই cos t dt, আর এখানে cos t এর বক্স করলে কি 0 আসছে। এখন 0 থেকে 2 পাই এর মধ্যে আমার একটা সেপারেট রিজন রেডি করতে লাগবে। সেপারেট রিজনটা কেন রেডি করব, কারণ cos t এর মানে কিভাবে বিহেভ করবে এটা আমার বের করতে লাগবে, ঠিক আছে। তো এটার জন্য আমি আবার চেক করছি এই জিনিসটা সেম। তো ফার্স্ট কোয়াড্রেন্টে এটার বক্স করলে কত আসবে, 0, ভালো কথা, অসুবিধা নেই। সেকেন্ড কোয়াড্রেন্টে cos এর ভ্যালু কত থেকে থাকে, 0 থেকে 1 -1 থেকে 0 এর মধ্যে। তো এই রিজিয়নটাতে সবগুলোকে সেপারেট করে পড়ছি। ঠিক আছে, আর এই কোয়াড্রেন্টে সেম -1 থেকে cos x, -1 থেকে বড় 0 থেকে ছোট। আর ফোর্থ কোয়াড্রেন্টে 0 থেকে বড় 1 থেকে ছোট। এখন আমি যদি এখানে বক্স অফ cos x করি কত পাবো, 0। এখানে বক্স অফ cos x করলে কত পাবো, -1। এখানে বক্স অফ cos x করলে -1, আর এখানে বক্স অফ cos x করলে 0, which means ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে আমি 0 পাচ্ছি। তো ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে আমার কোনো কিছু ক্যালকুলেট করার বা ইভ্যালুয়েট করার দরকার নেই, কারণ এই রিজনে আমি 0 পাচ্ছি। তো আমি জাস্ট π/2 এর থেকে 3π/2 তে মানে সেকেন্ড আর থার্ড কোয়াড্রেন্টে ইভ্যালুয়েট করলেই হয়, কারণ এখানে কি আমার -1 আছে, বাকিগুলোতে 0 ভ্যালু আছে, 0 ভ্যালুতে ইন্টিগ্রালের ভ্যালুটাও আমার 0ই আসবে। আমি ক্যালকুলেট করব π/2 থেকে 3π/2 এর মধ্যে, আর cos এর ভ্যালু কত আসবে, -1 dt -n, এটা 3π/2 π/2 মানে -n × π, এটা আসবে আমার রেজাল্ট। ঠিক আছে, তো পিরিয়ডিক ফাংশনের প্রবলেম এরকম টাইপের থাকে। তোমাদের মেইন কাজ যেটা থাকবে এটা হলো ফাংশনটার পিরিয়ডিক ভ্যালুটা আইডেন্টিফাই করা। যদি এটাকে আইডেন্টিফাই করতে পারো তারপরে প্রবলেম সলভ করা ভেরি ইজি থাকে। ক্যালকুলেশন কম্পারেটিভলি অনেক সিম্পলার আর ছোট হয়, তো ভুল হওয়ার চান্সেস খুবই কম। ঠিক আছে, জাস্ট পিরিয়ডিক ফাংশনটার ব্যাপারে একটু আইডিয়া থাকতে লাগবে। লেবনিজ রুল অফ ডিফারেন্সিয়েশন, এই পার্টিকুলার রুলটা অনেক ইউজ কেসেস আছে। এটা ডেফিনেট ইন্টিগ্রাল বেসড একটা রুল বেসিক্যালি, বাট এটার ইউজ কেস আমরা বেশি দেখতে পারি লিমিটেড প্রবলেমসে বা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভে, যেরকম ম্যাক্সিমাম মিনিমাম বা ইনক্রিজিং ডিক্রিজিং। ফার্স্ট আমি রুলটা দিচ্ছি কিভাবে কাজ করতে হয়। একটা ফাংশনটা টি এর ফাংশন, ঠিক আছে। তো এফ টি ডিটি কে ইন্টিগ্রেট করছি θ1 x লোয়ার লিমিট
থিটা 2x, এটা হলো আমার আপার লিমিট। তো এফ টি ফাংশনটাকে আমি যদি ইন্টিগ্রেট করি ওভার টি, তাহলে কি আমার একটা টি ভেরিয়েবলের একটা ফাংশন পাবো, রেজাল্টেন্ট ফাংশন। তো এটার মধ্যে আপার লিমিট আর লোয়ার লিমিট যদি এক্স এর ফাংশন অ্যাপ্লাই করি, তো আলটিমেটলি রেজাল্টটা আমি কি একটা এক্স এর ফাংশন পাবো, এই পুরোটা রেজাল্ট, যেটাকে আমি নিয়ে নিচ্ছি জিএক্স। তো এখন আমি জিএক্স ফাংশনটাকে যদি ডিফারেন্সিয়েট করতে যাই, তখন আমরা কিভাবে করব? তো ইনস্টেড অফ ইন্টিগ্রেটিং এফ টি, ঠিক আছে, আমি নর্মালি যদি নর্মাল প্রসেস যদি করতে যেতাম, জিএক্স ইভালুয়েট করতে যেতাম, তো কি করতাম বলে, আমি এফ টিকে ইন্টিগ্রেট করতাম, করে ওর আপার লিমিট লোয়ার লিমিট পুট করতাম, পুট করে রেজাল্ট আনতাম। বাট এটা একটা লেংদি প্রসেস, তো এটা আমরা করব না। তো আমার লাগে জি ড্যাশ এক্স, মানে জি এক্স এর ডিফারেন্সিয়েশন। তো আমি কেন আবার এটাকে শুধু শুধু এটাকে ইভ্যালুয়েট করবো, করে সে তারপরে জি এক্স বের করবো, তারপরে ইন্টিগ্রেট করবো, লেংদি প্রসেস, তো করার দরকার নেই। ডাইরেক্ট আমি কি করবো, জি ড্যাশ এক্স করে ফেলবো। জি ড্যাশ এক্স মানে ডিফারেন্সিয়েশন অফ ডি ডি এক্স অফ জি এক্স। এটা যদি করি, এর টেকনিক হলো, ফার্স্ট তুমি থিটা 2x মানে আপার লিমিট যেটা আছে এটাকে ডিফারেন্সিয়েট করো, ঠিক আছে, নর্মাল ডিফারেন্সিয়েশন, ইনটু এফ ফাংশনটার ভিতরে তুমি থিটা 2x ফাংশনটা পুট করো, মাইনাস লোয়ার লিমিটটাকে ডিফারেন্সিয়েট করো, ইনটু এফ ফাংশনটার ভিতরে লোয়ার লিমিটের যে থিটা 1x ফাংশনটা এটাকে পুট করো। তো এটা হয়েছে আমার আলটিমেটলি রেজাল্টটা, ঠিক আছে। কি করতে লাগবে, ফার্স্ট তোমার আপার লিমিটটা দেখো, এটা কি আপার লিমিট, আপার লিমিটটাকে ডিফারেন্সিয়েট করতে লাগবে, করে সেরে ইন্টিগ্রেশনের ভিতরে যে ফাংশনটা এটার মধ্যে আপার লিমিটটা পুট করে দিতে লাগবে, ডাইরেক্ট অ্যাজ ইট ইজ, কিছু চেঞ্জ করতে লাগবে না। মাইনাস লোয়ার লিমিটটাকে ডিফারেন্সিয়েট করবে, এই যে ডিফারেন্সিয়েট করলাম, তারপরে ইনটু ইন্টিগ্রেশনের ভিতরে যে এফ টি ফাংশনটা, এটাতে টি এর জায়গাতে থিটা 1x মানে লোয়ার লিমিটটা ডাইরেক্ট পুট করে দেবে, বুঝা গেছে? তো এটা হলো লেবনিজ রুল অফ ডিফারেন্সিয়েশন। এই রুলটা আমার মাল্টিপল প্রবলেমসে ইউজ হয়, ঠিক আছে, আমি কিছু প্রবলেমস দেখাচ্ছি, দেখালে বুঝতে পারবে। দেখো y আমার এজ এ ফাংশন অফ x দেওয়া আছে, ঠিক আছে, তো আমার বের করতে লাগবে dy dx। তো ইনস্টেড অফ ইন্টিগ্রেটিং dt বাই log t, আমি কি করব, ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করে দেবো। লেবনিজ রুল অ্যাপ্লাই করি, dy dx অ্যাপ্লাই করলে ফার্স্ট আমি আপার লিমিটটাকে ডিফারেন্সিয়েট করব, তো আপার লিমিটে ডিফারেন্সিয়েট করলে 3x স্কয়ার, এটা ইনটু এই ফাংশনটার ভিতরে t এর জায়গাতে আমি আপার লিমিটটা পুট করব, তো log অফ x কিউব হলো, মাইনাস এবার লোয়ার লিমিটটা x স্কয়ার, ওকে ডিফারেন্সিয়েট করব, তো 2x, এবার এই যে 1 বাই log t, এটাতে t এর রিপ্লেসমেন্টে লোয়ার লিমিটের ভ্যালুটা ডাইরেক্ট পুট করে দেব, log অফ x স্কয়ার, 3x স্কয়ার বাই x কিউবটা থেকে 3টা বাইরে নিয়ে আসতে পারছি, log অফ x মাইনাস 2x বাই 2 অফ log x, তো 2 ক্যান্সেল, which means x স্কয়ার মাইনাস x বাই log x বেস e। তো এটা হচ্ছে আমার রেজাল্ট dy dx এর। তো আমার এখানে লাগবে শুধু dy dx, তো আমার শুধু যদি y-টাকে এক্সট্রা করে ইভ্যালুয়েট করার দরকার নেই, আমি ডাইরেক্ট dy dx করে ওর রেজাল্ট নিয়ে আসতে পারছি, বোঝা গেল? ভেরি ইজি, এক দুইবার প্র্যাকটিস করলে অটোমেটিক্যালি প্যাটার্নটা তোমার কাছে নোন লাগা, মানে চেনা পরিচিত হয়ে যাবে, ঠিক আছে, তখন ইজিলি এনি প্রবলেমস এটা ইমপ্লিমেন্ট করতে পারবে। ক্লিয়ার?
দেখো এখানে x একটা ফাংশন অফ এস এ ফাংশন অফ y দেওয়া আছে, আর এখানে d2y dx স্কয়ার ইকুয়ালস টু ay দেওয়া আছে। আমি বের করতে লাগবে a। তো এই এক্সপ্রেশনটাকে আমি ইন্টিগ্রেট করতে পারবো, ডাইরেক্ট ফর্মে আছে, আমি লগের ফর্মে এটা আসবে ফর্মুলা, আমি ইন্টিগ্রেট করে নিতে পারবো। কিন্তু আমার ইন্টিগ্রেট করার দরকার নেই। ইন্টিগ্রেট করলে কি হবে, লেংদি প্রসেস হবে। আমি লেংদি প্রসেসে যাবই না, আমি ডাইরেক্ট এখানে x কে y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দেবো। কারণ আমার এখানে কি লাগে, d2y dx স্কয়ার। তো এটাতে আমি কেন ইন্টিগ্রেট করতে যাব, ইন্টিগ্রেট করে কেন আমি স্টেপস বাড়াতে যাব? ঠিক আছে, স্টেপস বাড়ানোর দরকার নেই। তো ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করছি, লেবনিজ রুল লাগে, dx dy ইকুয়ালস টু y কে ডিফারেন্সিয়েট করলে আসবে 1, আর এটা আসবে রুট ওভার 1 প্লাস 9y স্কয়ার। ঠিক আছে, মাইনাস 0 কে ডিফারেন্সিয়েট করলে 0 থাকবে, মানে এখানে আর কিছু আসছে না, বাস হয়ে গেল। এটার থেকে dy dx ইকুয়ালস টু কি আসছে, রুট ওভার 1 প্লাস 9y স্কয়ার। এটা হলো আমার dy dx। এখন আমার এখানে কি দেওয়া আছে, d2y dx স্কয়ার ইকুয়ালস টু ay। তো আমি এটাকে ইন্টিগ্রেট আবার ডিফারেন্সিয়েট করছি, ডাবল ডেরিভেটিভ d2y dx স্কয়ার। তো এটাকে ইন্টিগ্রেট করলে কি, সরি ডিফারেন্সিয়েট করলে কি আসবে, 1/2 1 প্লাস 9y স্কয়ার ইন্টু 18y ইন্টু dy dx আসলো। তো এটাকে সিম্পলিফাই করছি, আর এখানে দেখো dy dx আসছে। তো dy dx তো আমার দরকার নেই, তো dy dx আমার এখানে আছে, এই dy dx এর দিয়ে সাবস্টিটিউট করে দিচ্ছি। এইটিন ওয়াই বাই 2 ইন্টু 1 প্লাস 9y স্কোয়ার ইন্টু রুট ওভার 1 প্লাস 9y স্কোয়ার। এখন দেখো কি কি ক্যান্সেল আউট হচ্ছে, 2 দিয়ে এটা করলে 9, রুটের পার্টটা ক্যান্সেল, উইচ মিন্স 9y আসছে। আর d2y dx স্কোয়ার কি ছিল, কোশ্চেন দেওয়া আছে a ইন্টু y, দিস মিন্স a ইকুয়ালস টু 9। বোঝা গেছে? তো এগুলো হলো কিছু অ্যাপ্লিকেশনস লেবনিজ রুলের, ঠিক আছে, যেখানে আমার ইন্টিগ্রেশন করার দরকার নেই, বা ইন্টিগ্রেশন করলে আমার স্টেপস বড় হবে। ইনস্টেড অফ ইন্টিগ্রেটিং আমরা ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করে নেবো, কারণ এখানে আমার ইন্টিগ্রেশনের কোনো রিকোয়ারমেন্ট নেই, দরকারই হলো ডিফারেন্সিয়েশনের। তো আমি কেন শুধু ইন্টিগ্রেট করবো, স্টেপস ইনক্রিজ করবো। ক্লিয়ার? এখন আমি লিমিটের মধ্যে কিছু অ্যাপ্লিকেশন দেখাচ্ছি লেবনিজ রুলের। দেখো এই প্রবলেমটাতে ফার্স্ট চেক করো এটা কি ফরম্যাটে আছে, লিমিটের প্রবলেম। তো লিমিটে আমরা অলরেডি 0/0 ফরম্যাট পড়েছি, এটার ব্যাপারে আমরা জানি। তো চেক করার জন্য তুমি x এখানে কি আছে, π/2 আছে। তো x ইকুয়ালস টু π/2, তুমি ডিনোমিনেটরে যদি পুট করো তাহলে কি π/2 মাইনাস π/2 0 এসে পড়ছে। ঠিক আছে, হুইচ মিন্স ডিনোমিনেটরটা তো 0 আসছে, এতটুকু কনফার্ম। এখন তুমি নিউমারেটরেও তুমি এই লিমিটটার মধ্যে, লোয়ার লিমিটটার মধ্যে π/2 পুট করো, তো কত আসবে, π/2 হোল কিউব। আর আপার লিমিটটা তো π/2 হোল কিউব আছে। তো সেম আপার লিমিট আর লোয়ার লিমিট যদি থাকে, তো এখানে ইন্টিগ্রেট করলে কি রেজাল্ট আমার 0 আসবে। সিম্পলি একটা জিনিস ভাবো, a টু a fx dx যদি করি, এটা কি 0 আসবে। ঠিক আছে, which means নিউমারেটরটা আমার 0। তো 0/0 ফরম্যাটে আছে জিনিসটা। তো 0/0 ফরম্যাটে থাকলে কি আমরা এলোস্পিরাল রুল অ্যাপ্লাই করতে পারবো লিমিটের মধ্যে। তো এলোস্পিরাল রুল অ্যাপ্লাই করলে আমি নিউমারেটরটাকে ডিফারেন্সিয়েট করবো, আর ডিনোমিনেটরটাকে সেপারেটলি ডিফারেন্সিয়েট করবো। ডিফারেন্সিয়েট করছি,
লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, ডিফারেন্সিয়েট করলে পাই বাই টু হোল কিউব, এটা জিরো এসে পড়বে কারণ একটা কনস্ট্যান্ট টার্মকে ডিফারেন্সিয়েট করলে জিরো আসছে, তো জিরো মাইনাস কিছু আর করার নেই। এবার লোয়ার লিমিটে যাচ্ছে, লোয়ার লিমিটটা কি এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে 3x স্কয়ার। এখন এক্স কিউব আমি এই পুরো ফাংশনটাতে পুট করব, পুট করলে sin 2 অফ এক্স কিউবের পাওয়ারে 1/3 মানে sin 2x প্লাস cos এক্স কিউবের পাওয়ারে 1/3 মানে cos x, আর ডিনোমিনেটরটাকে ডিফারেন্সিয়েট করে 2 ইনটু x মাইনাস পাই বাই 2 আসলো। এখন তুমি আবার সেম x ইকুয়ালস টু পাই বাই 2 পুট করো, x ইকুয়ালস টু পাই বাই 2 পুট করলে ডিনোমিনেটরটা 0 আসছে, আর নিউমারেটরটা sin 2 পাই, sin 2 পাই মানে কত, sin 2 পাই হলো 0, আর cos পাই বাই 2 হলো, সরি sin 2 পাই না, sin পাইও 0 আর cos পাই বাই 2 ও 0, দুটোই 0 আসছে, which means 0 প্লাস 0 0, আর এখানে পাই বাই 2 হোল স্কয়ার থাকলেও কোনো লাভ হবে না, মানে 0/0 ফরম্যাট। আবার 0/0 ফরম্যাট আসলো, তো আবার 0/0 ফরম্যাট আসলে সেম এল হসপিটাল রুল এগেইন অ্যাপ্লাই করতে পারবো, অ্যাপ্লাই করছি। -3/2টা সামনে নিয়ে আসছি, এটা কিছু করবো না, কনস্ট্যান্ট টার্মগুলো x স্কয়ার মধ্যে ডিফারেন্সিয়েট করলে 2x ইনটু sin 2x প্লাস cos x প্লাস x স্কয়ার ইনটু 2 cos 2x মাইনাস sin x বাই 1, -3টা এখান থেকে আসলো আর 2টা এখান থেকে আসছে -3/2। এখন তুমি পাই বাই 2 পুট করে দিতে পারবে, কারণ ডিনোমিনেটরটা কি আমার 0 আর নেই, তো ডাইরেক্ট পাই বাই 2 পুট করে দেবো, -3/2 ইনটু এখানে পাই বাই 2 পুট করলে এটা আসবে পাই, আর সাইন পাই মানে 0, কস পাই বাই 2 মানেও 0, বাস এখানে কিছু আসছে না, আর মাইনাস পাই স্কোয়ার বাই 4 ইন্টু 2 ইন্টু কস পাই হলো -1 আর সাইন পাই বাই 2 হলো -1, ঠিক আছে। 2 2 তাহলে এখানে 3 আসছে, 3 আর এখানে 3 মানে 9 পাই স্কোয়ার বাই 8, ঠিক আছে। এটা সিম্পল ক্যালকুলেশন, এখান থেকে 3 আসছে, -3 আসছে, তো -3 ইন্টু -3 9, আর পাই স্কোয়ার বাই 4 ইন্টু 2 মানে 8, তো 9 পাই স্কোয়ার বাই 8, বোঝা গেছে। তো এখানে আমি অ্যাপ্লাই কি করলাম, লেবনিজ রুল ফার্স্ট স্টেপের পরে তারপরে নর্মাল লিমিটেড টেকনিক, জাস্ট এল হসপিটাল রুল অ্যাপ্লাই করবো, আমার কাছে রেজাল্ট এসে করবে, ঠিক আছে। জাস্ট ফার্স্ট স্টেপেই আমার লেবনিজ রুল লেগেছে, মানে এই স্টেপ থেকে এখানে আসতে, তারপরে তো নর্মাল ব্যাপার, তারপরে আর আমার কিছু করতে লাগেনি, বোঝা গেল। তো এভাবে আমরা লিমিটের, এরকম লিমিট বেসড আরো মাল্টিপল প্রবলেমস থাকে যেগুলোতে আমাদের লেবনিজ রুল অ্যাপ্লাই করতে লাগে যদি 0/0 ফরম্যাট থাকে। এটা হলো অ্যানাদার অ্যাপ্লিকেশন অফ লেবনিজ রুল, ক্লিয়ার। এখন একটা ম্যাক্সিমা মিনিমার মানে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ একটা প্রবলেম দেখাচ্ছি, ইনক্রিজিং ডিক্রিজিং আর ম্যাক্সিমা মিনিমার। কোন রিজিয়নে এফএক্সটা ইনক্রিজিং ফিগার আউট করতে লাগবে, ঠিক আছে। তো এফএক্সটা আমার দেওয়া আছে, এফএক্সটা আমার দেওয়া আছে এই ফাংশনটা। তো ইনক্রিজিং বের করার জন্য আমার কি লাগে, এফ ড্যাশ এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 0 এটা করতে লাগবে। তো আমার এফ এক্সটাকে ডাইরেক্টলি ইভ্যালুয়েট করার কোনো দরকার নেই,
ডাইরেক্ট এই স্টেপে f ড্যাশ x করে দিলেই পারি, করে দিচ্ছি। x স্কয়ার প্লাস 1 কে ডেরিভেটিভ করলে 2x, আর এখানে ইনটু e টু দি পাওয়ার মাইনাস অফ t স্কয়ারের জায়গাতে কি আসবে, x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, ঠিক আছে, মাইনাস x স্কয়ার ডেরিভেটিভ 2x ইনটু e টু দি পাওয়ার মাইনাস অফ t এর জায়গাতে কি আসবে, x স্কয়ার, মানে x স্কয়ার হোল স্কয়ার। 2x টা কমন নিয়ে নিচ্ছি, কমন নিলে আসছে e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার 4। এখন এই ফাংশনটাকে আমার কি করতে হবে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, ঠিক আছে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 করে আমার x এর পার্টিকুলার ডোমেইনটা বের করতে লাগবে, কোন ডোমেইনের মধ্যে বা কোন রিজিয়নের মধ্যে আমার কোন রিজিয়ন অফ x এর জন্য f ড্যাশ x টা গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 আসছে। তো ফার্স্ট আমি এই এক্সপ্রেশনটার উপর কাজ করছি। এখানে কি নাম্বারস গুলো কি আছে, x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার আর x টু দি পাওয়ার 4। তো ক্লিয়ারলি x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ইকুয়ালস টু কি লেখা যায়, x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1। তো এটা আমার কি গ্রেটার দেন x স্কয়ার x টু দি পাওয়ার 4 আসবে অবভিয়াসলি, ঠিক আছে, কারণ সবগুলো টার্মকে এখানে পজিটিভ, which means x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার গ্রেটার দেন x টু দি পাওয়ার 4। তো এখানে আমার পাওয়ারে কি মাইনাস আছে, তো একটা মাইনাস পুট করছি, মাইনাস পুট করলে সাইনগুলো কি অপোজিট হয়ে যাবে, তো which means এটা স্মলার দেন এটা। এখন e এর পাওয়ারে যদি পুরোটা নিয়ে নেই, যেহেতু e আমার একটা ইনক্রিজিং ফাংশন, তো সাইনটা সেম থাকবে। এখন আমি এটাকে এ পাশে নিয়ে আসি, এটা কি ফর অল x বিলংস টু রিয়েল নাম্বার, ঠিক আছে, কেন ফর অল x বিলংস টু রিয়েল নাম্বার, কারণ এটা আমার সব রিয়েল নাম্বারসের জন্য মানে এই কন্ডিশনটা স্যাটিসফাইড। আর e যেহেতু ইনক্রিজিং ফাংশন, যে কারণে আমার সাইনটা এখানে চেঞ্জ হয় না, ঠিক আছে, এটা মাথায় রাখতে লাগবে। যদি ডিক্রিজিং ফাংশন থাকতো তাহলে সাইনটা চেঞ্জ হতো হলে। এটা থেকেই কনক্লুড করতে পারছি এই পার্টিকুলার এক্সপ্রেশনটা, এই যে এটা আমার অলওয়েজ কি নেগেটিভ। তো এই এক্সপ্রেশনটা যদি অলওয়েজ নেগেটিভ হয়, তাহলে আমার পুরোটা এন্টায়ার এক্সপ্রেশনকে পজিটিভ করার জন্য কি 2x টা নেগেটিভ হতে লাগবে। ইফ e to the power minus x square plus 1 whole square minus e to the power minus x square of 4 smaller than 0, then 2x কি হতে লাগবে, smaller than equals to 0। অনলি পসিবিলিটি যাতে আমার দুটোর প্রোডাক্ট করে কি আলটিমেটলি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 পাবো। দিস মিন্স x smaller than equals to 0। তো এই রিজিয়নে fx আমার ইনক্রিজিং। ক্লিয়ার আছে, আশা করি বোঝা গেছে। তো এরকম ভাবে আমরা ইনক্রিজিং ডিক্রিজিং বা বেসিক্যালি অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ প্রবলেমসের মধ্যে লেবনিজ রুল অ্যাপ্লাই করি। ক্লিয়ার হলো? ডেফিনিট ইন্টিগ্রাল বেসড ইনইকুয়ালিটি, এটা একটা ছোট্ট টপিক, এটার থেকে প্রবলেমস জেনারেলি কমই থাকে, আসার চান্সেস কম থাকে, বাট টপিকটা ইনক্লুডেড, তাই আমি বুঝিয়ে দিচ্ছি। y equals to fx আর y equals to gx দুটো গ্রাফ নিলাম,
আর এটা x ইকুয়ালস টু a নিলাম, এটা x ইকুয়ালস টু b নিলাম, ঠিক আছে। তো ফর অল x বিলংস টু a to b, সাপোজ let fx greater than gx, ঠিক আছে। যদি এরকম থাকে ফর অল a to b, মানে দুটো এরকম বাউন্ডেড রিজনের মধ্যে, তাহলে তুমি দুটো ফাংশনের মধ্যে বোথ সাইডে কি করতে পারবে, ডেফিনিট ইন্টিগ্রাল অ্যাপ্লাই করতে পারবে। বোঝা গেছে? দিস মিনস যদি fx আমার অলওয়েজ গ্রেটার দেন gx থাকে ইন দ্য রিজিয়ন a to b, তাহলে ইন্টিগ্রেশন অফ fx ফ্রম a to b এটাও গ্রেটার দেন কি থাকবে, ইন্টিগ্রেশন অফ gx ফ্রম a to b। ক্লিয়ার? কেন হচ্ছে, কারণ ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি এই যে ব্ল্যাক লাইনটা, এটা যে গ্রাফটা মানে এরিয়াটা ট্রেস আউট করছে, এটা কি লার্জার দেন দ্য এরিয়া ট্রেসড আউট বাই এটা। ব্লু লাইনটা আমার এতটুকু এরিয়া ট্রেস আউট করেছে মানে gx, আর ব্ল্যাকটা আমার এই পুরোটা এরিয়া ট্রেস আউট করেছে। তো ব্ল্যাকের এরিয়াটা অফকোর্স গ্রেটার দেন কি ব্লু এর এরিয়াটা। তো এরকম কন্ডিশন থাকলে এটা থাকে, ঠিক আছে। তো এই ইনইকুয়ালিটির কন্ডিশনগুলো আমার মাঝে মধ্যে প্রবলেমস লাইক ভ্যারিয়াস টাইপস অফ প্রবলেম সলভ করার জন্য কাজে আসে, ঠিক আছে। ইনইকুয়ালিটির প্রবলেমসে আমি একটা প্রবলেম দেখাচ্ছি, প্রবলেমটা দেখলে বোঝা যাবে কিভাবে এটার ইউজ, মানে এটার ইউজ কেস কি কি। ক্লিয়ার আছে? একটা প্রুফ দেখাচ্ছি, ছোট্ট প্রুফ। প্রুফ দ্যাট দেখো কিভাবে ইনইকুয়ালিটিটা ইউজ করব। আমার সামহাও একটা এরকম এক্সপ্রেশন নিতে লাগবে যেটা আমরা যেটা ইন্টিগ্রেশন আমরা অলরেডি জানি, বা যেটা আমার ফর্মুলা এক্সিস্ট করে। তো এটাকে আমার সামহাও এই এক্সপ্রেশনটাকে রিলেট করে নিতে লাগবে। তো আমার এক্সপ্রেশনটা কি আছে, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2n। তো ক্লিয়ারলি এটা আমার গ্রেটার দেন ইকুয়ালস টু, এটা থেকে গ্রেটার দেন থাকবে এক্স, যেহেতু n এর পাওয়ার থেকে বড় না, তো এখান থেকে আমার 1 অফকোর্স বড় থাকবে, ঠিক আছে। আচ্ছা এক্স কে কিছু দেওয়া আছে, এক্স দেওয়া আছে, হ্যাঁ। এখান থেকে আমার 1 উইল অলওয়েজ বি গ্রেটার দেন দিস, ঠিক আছে। আর n আমার গ্রেটার দেন ইকুয়ালস টু 1, ঠিক আছে। মানে কি পাওয়ারটা আমার অ্যাট লিস্ট নট এ ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন। আর x এর ভ্যালু আমার 0 থেকে হাফের মধ্যে। তো 0 থেকে হাফের মধ্যে তুমি দেখো, ধরো 0 থেকে হাফের মধ্যে আমার x, তো x এর আমি পাওয়ার যদি 7 নেই, তাহলে এটা কি হয়ে যাবে, স্মলার দেন হয়ে যাবে এক্স স্কোয়ার। সাপোজ এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। এটা 7 না দিয়ে 10 দিয়ে দিই, এক্স টু দি পাওয়ার 10 স্মলার দেন কি হবে, এক্স স্কোয়ার। কেন হবে, কারণ তুমি একটা প্রপার ফ্র্যাকশনে যত পাওয়ার ইনক্রিজ করবে তত নাম্বারটা কি হবে, ছোট হতে থাকবে। হুইচ মিনস আমি যদি ওদের আগে মাইনাস অ্যাপ্লাই করি, মাইনাস এক্স টু দি পাওয়ার 10, এটা কি হয়ে যাবে গ্রেটার দেন মাইনাস এক্স স্কোয়ার। এখন বোথ সাইডে 1 অ্যাড করে দাও, 1 অ্যাড করে দিলে পরে এক্স টু দি পাওয়ার 10 গ্রেটার দেন 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এটার থেকে কি কনক্লুড করতে পারছি, যেহেতু এক্স এর ভ্যালু 0 থেকে হাফের মধ্যে একটা প্রপার ফ্র্যাকশন, তো ওর পাওয়ার আমি যত বড় করবো তত ছোট হবে। তো ওর নেগেটিভ করে দিলেও বড় হয়ে যাবে। তো 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 10 গ্রেটার দেন 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এটার থেকে কি কনক্লুড করতে পারি, এটা আমার গ্রেটার দেন কি থাকবে, 1 মাইনাস এক্স স্কোয়ার এর রুট। এখন এটা আমি কেন করলাম, কারণ এই দুটো এক্সপ্রেশনেরই ইন্টিগ্রেশন আমরা জানি কিভাবে করতে হয়, মানে ইন্টিগ্রেশনের ফর্মুলা এক্সিস্ট করে, তো ওদেরকে আমি ইন্টিগ্রেট করতে পারবো। তো এখন এখানে কি আছে, 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2n, এটাকে রেসিপ্রোকাল করতে লাগবে।
তো যেহেতু সবগুলো পজিটিভ নাম্বার, রেসিপ্রোকাল ইজিলি করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখন আমি ইনইকুয়ালিটির কনসেপ্ট অ্যাপ্লাই করে ওদের মধ্যে আপার লিমিট আর লোয়ার লিমিটের ভ্যালুগুলো পুট করে দেবো। ঠিক আছে, তো এটা আমি কোন কন্ডিশনে করেছি, গিভেন দ্যাট এক্স আমার 0 থেকে হাফ এর মধ্যে বিলং করে। এখন আমি ইন্টিগ্রেট করে দিচ্ছি বোথ সাইডসে, 0 থেকে হাফ 1 dx, আর ফাংশনটা 0 থেকে হাফ dx by root over 1 minus x to the power 2n smaller than equals to 0 থেকে হাফ dx by 1 minus x square। এখন দুটোর ভ্যালু সেপারেটলি আমি ইভালুয়েট করে দিচ্ছি। এটার ভ্যালু কত আসছে, এটার ভ্যালু আসবে হাফ, আর এটার ভ্যালু আসবে, এটা আসবে sin ইনভার্স x 0 থেকে হাফ মানে পাই বাই 6। ঠিক আছে, বাস সেম এক্সপ্রেশনটা 0 থেকে হাফ dx বাই root over 1 minus x to the power 12। ক্লিয়ার হলো? তো এরকম প্যাটার্নে ইনইকুয়ালিটিজের মধ্যে ইন্টিগ্রাল, ডিফারেন্ট ইন্টিগ্রালস ইউজ করা হয়। ঠিক আছে, এটা ইউজ কেস অনেক কমই থাকে, প্রবলেমসও কম থাকে। ভ্যারাইটি অফ বুকসের মধ্যে পাবে কিছু কিছু প্রবলেমস, প্র্যাকটিস করে নিয়েও কিছু বুঝে যাবে। ঠিক আছে, এটা একটা প্রবলেম বোঝানোর জন্য আমি করলাম। ক্লিয়ার? এরপরে যাচ্ছি নেক্সট একটা ছোট্ট টপিক, এটা একটা ছোট্ট টপিক, এটা হলো রিডাকশন মেথড ডিফারেন্ট ইন্টিগ্রালস। রিডাকশন মেথডটা একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, কারণ এটার কোনো পার্টিকুলার থিওরি নেই, এটা এক্সাম্পল দিয়ে বুঝলে সুবিধা হবে তোমাদের। দেখো, এটা কি একটা আইএন ফাংশন, আই এনটা কোথা থেকে আসলো, এক্স টু দি পাওয়ার এন এর থেকে। তো এরকম রিডাকশন মেথডের যতগুলো প্রবলেম আছে সবগুলোতে এরকম একটা ভ্যারিয়েবল না, একটা ইন্টিজার নাম্বার, ইন্টিজারও না, বেসিক্যালি ন্যাচারাল নাম্বার, এটা একটা ন্যাচারাল নাম্বার এন এরকম থাকে, যেটাকে আইএন বা আইএন মাইনাস ওয়ান, আইএন মাইনাস টু এরকম প্যাটার্নে রিপ্রেজেন্ট করা হয়। আইএন এর ইউজ কেসটা কি, তোমার আইএন এর সঙ্গে ওর লোয়ার ইন্টিগ্রালস এর সঙ্গে রিলেশনটা রেডি করতে লাগবে। মানে আইএন এর সঙ্গে মেবি আইএন মাইনাস ওয়ান অর মেবি আইএন মাইনাস টু, এরকম ডিপেন্ড করে বিভিন্ন এক্সপ্রেশনস এর উপর। আমি এই এক্সপ্রেশনটার থেকে ওর লোয়ার ইন্টিগ্রালস এর সঙ্গে রিলেশনটা আমি রেডি করছি। ঠিক আছে, তো ফার্স্ট আমি কি করব, এটার মধ্যে বাই পার্টস অ্যাপ্লাই করব। তো বাই পার্টস অ্যাপ্লাই করার টেকনিক, এখানে কি অ্যালজেব্রা ট্রিগোনোমেট্রি আছে, আইলেট, তো অ্যালজেব্রা আগে ট্রিগোনোমেট্রি পড়ে, তাহলে এটা ইউ, এটা আমার বি। আইলেট অ্যাপ্লাই করছি, 0 থেকে পাই বাই 2 এর আছে, এটা কিছু করার দরকার নেই। তো আইলেট অ্যাপ্লাই করলে ফার্স্ট কি ইউ কে আমি ইউটাকে যেরকম আছে এরকম রাখবো, x টু দি পাওয়ার n, আর sin x কে আমি ইন্টিগ্রেট করব। sin x কে ইন্টিগ্রেট করলে মাইনাস অফ cos x, আর ওর মধ্যে আপার লিমিট লোয়ার লিমিট অ্যাপ্লাই, আচ্ছা পরে অ্যাপ্লাই করছি আপার লিমিট লোয়ার লিমিটটা করে দিই, 0 থেকে পাই বাই 2 এখন করে দিচ্ছি, মাইনাস ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ, মানে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x dx, এটা 0 থেকে পাই বাই 2। ক্লিয়ার আছে? in equals to minus of x to the power n into cos x 0 থেকে পাই বাই 2, আর এটা মাইনাস nটা,
আচ্ছা প্লাস n বাইরে আনলাম 0 থেকে π/2 x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু cos x dx আসলো। এখন এই পার্টিকুলার এক্সপ্রেশনটাকে আমি ইন্টিগ্রেট করতে পারবো, সরি ইন্টিগ্রেট না, এটা তো ইন্টিগ্রেট হয়ে গেছে, এটা বেসিক্যালি আপার লিমিট লোয়ার লিমিটটা পুট করে দিতে পারবো, কোনো আপত্তি নেই। এখন এই পার্টটাতে আমার আবার ইন্টিগ্রেট করতে লাগবে, এটাকে নেব u, এটাকে নেব v, আগেরটাতে এটা u ছিল, এটাকে নিয়েছি v। সাইড বাই সাইডে ক্যালকুলেট করছে দুটোকে, এটা আসবে মাইনাস অফ π/2 হোল টু দি পাওয়ার n, আর cos π/2 করলে আসবে 0 মাইনাস, আচ্ছা 0, এখানে কিছু আর আসছে না, যেরকম আছে এরকম, এখানে কিছু আসেনি, অ্যান্সার আসবে 0। ওয়েল অ্যান্ড গুড। এখন n ইন্টু এই পার্টটাতে আমি আবার ইন্টিগ্রেট করছি, করলে x টু দি পাওয়ার n মাইনাস 1, cos x কে ইন্টিগ্রেট করলে আসবে sin x, ওদের মধ্যে আপার লিমিট লোয়ার লিমিট আবার অ্যাপ্লাই হচ্ছে, মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 কে ইন্টিগ্রেট করলে n মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 2, আর cos x হয়ে যাবে sin x dx 0 থেকে π/2। এটা পুরোটা 0 এসে পড়ছে, আর এটা n ইন্টু, এখানে এখন আপার লিমিট লোয়ার লিমিট অ্যাপ্লাই করছি ডাইরেক্ট, n ইন্টু π/2 টু দি পাওয়ার n মাইনাস 1, আর sin π/2 মানে 1, মাইনাস 0 কিছু করার দরকার নেই, আর মাইনাস অফ n ইন্টু n মাইনাস 1 ইন্টু 0 টু π/2, দেখো আসলো। এখন দেখো রিলেশনটার মধ্যে i n যখন শুরু করেছিলাম, i n এর মধ্যে এখানে x টু দি পাওয়ার n আর sin x ছিল, ঠিক আছে। এটাকে দুবার u ইন্টু v মানে বাই পার্টস অ্যাপ্লাই করার পরে বেসিক্যালি আবার এসে বলেছে x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু sin x। তো x এর পাওয়ারটা আমার n মাইনাস 1, n মাইনাস 2 হয়ে গেছে n এর থেকে 2 টাইমস আমি কমিয়ে দিলাম, মানে মাইনাস 2 করে দিয়েছি, ঠিক আছে। তো এই যে x এর পাওয়ারটা কমলো, বাট এক্সপ্রেশনটা আমার i n এর মধ্যেই রয়ে গেল, এটাকে আমরা বলি রিডাকশন মেথড। এটাতে কি করলাম, i n টাকে আমরা সামহাউ i n মাইনাস 2 এর ফরম্যাটে কনভার্ট করলাম। i n মাইনাস 2 এর ফরম্যাটে কি, দেখো এক্সপ্রেশনটা সেম আছে, জাস্ট n এর ভ্যালুটা কি হয়ে গেছে n মাইনাস 2 অরিজিনাল এক্সপ্রেশনটার থেকে। তো এটাকে কি লেখা যায়, i n equals to n into π/2 whole to the power n minus 1 minus n into n minus 1 into i n minus 2। বোঝা গেছে? তো এই যে একটা পার্টিকুলার এক্সপ্রেশন রেডি করলাম, এটা কিন্তু কোনো ফর্মুলা না, এটা জাস্ট একটা মানে এই পার্টিকুলার প্রবলেমটার থেকে এটা আসছে। আচ্ছা, এটার উপর প্রবলেম স্টেটমেন্ট থাকবে, ডিপেন্ডিং অন দ্য সিনারিও তুমি এটাকে ইউজ করবে, ঠিক আছে। তো এই যে টেকনিকটা, এই যে কনভার্ট হলো i n এর সাথে i n minus 2 এর যে রিলেশনটা, এটাই আমরা রিডাকশন টেকনিক বলা হয়। এখন এটা, এই টেকনিকটা বা এই রিলেশনটা ইউজ করে তোমার তো কোশ্চেন দেওয়া থাকবে যে ম্যাক্সিমাম n এর ভ্যালু হতে পারবে 5 বা 2, বা একটা অ্যানসার দেওয়া থাকবে, এটার বেসে তোমাকে n এর ভ্যালু ফাইন্ড আউট করতে বলবে। তো এরকম টাইপের অ্যাপ্লিকেশনস থাকে, খুব কম কোশ্চেন্সই থাকে, একটা দুটো, বাট মাঝে মধ্যে থাকে। তো কোশ্চেন্স পেলে জাস্ট এক দুটো প্র্যাকটিস করলেই হয়ে যাবে, ক্লিয়ার। তো এরকম ভাবে n এর ভ্যালুটাকে রিডিউস করা, তো এখানে যেরকম n মাইনাস 1 এর ফরম্যাট রিলেশন আসছে, এর জায়গাতে n মাইনাস 2 এর ফরম্যাট রিলেশন আসছে, এরকম n মাইনাস 1 ও আসতে পারতো। এই রিডিউস করা n এর ভ্যালুটাকে আমরা রিডাকশন মেথড বলা হয় বা রিডাকশন টেকনিক বলা হয়, ক্লিয়ার। এগুলোর কোনো জেনারিক থিওরি নেই বা কোনো পার্টিকুলার ফর্মুলাস নেই, এগুলো এভরি প্রবলেম একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ থাকে বা ডিফারেন্ট এরকম রিলেশন ফর্ম হয়। তো এগুলো তোমার শেখার কোনো দরকার নেই, জাস্ট বুঝিয়ে দিলাম, বোঝানোর জন্য এটা দেখালাম, ক্লিয়ার।